আমরা 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন করি, আপনারা সবাই জানেন যে তখন আমাদেরকে জামাত শিবির ট্যাগিং করে আসলে আমাদেরকে মানসিকভাবে এবং ওই আন্দোলনকে নস্যাৎ করার জন্য একটা বড় ধরনের ন্যারেটিভ তখন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা, আওয়ামী লীগের মিডিয়া কর্মীরা দাঁড় করানোর চেষ্টা করেছিল। সাকিব ভাই, গণতন্ত্র মঞ্চের এখন যে অন্যান্য নেতৃবৃন্দ আছে, সাইফুল ভাই, বাবলু ভাই বীর মুক্তিযোদ্ধা, রব ভাই এবং মান্না ভাই, তারা তখন আসলে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সত্যিকার অর্থে এইটা আমাদের কায়ুম ভাই, হাসনাত কায়ুম ভাইরা, এটা আমাদের একটা শক্তি ছিল। এমনকি আমরা যখন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করি তখনও পেছন থেকে সাকিব ভাই, কায়ুম ভাই সহ অনেকে চেষ্টা করেছিল যে ছাত্রলীগের বিরুদ্ধে একটা সম্মিলিত প্যানেল দেওয়ার ক্ষেত্রে। যদিও বেনজির আপুকে আমি দেখতে পাচ্ছি আমাদের ডাকসু সে সময় একসাথে আমরা নির্বাচন করেছিলাম, যে কোনো কারণে সেই প্যানেলটা হয়নি, কিন্তু আমাদের ওই আন্দোলনের ফলে তো আসলে আমরা আজকের এই আমাদের অবস্থান, পরিচিতি এবং গণ অধিকার পরিষদকে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে দাঁড় করাতে পেরেছি। এবং সেই আন্দোলন থেকে এই 24 জুলাইয়ের পরেও আমরা যখন কোনো সংকটে পড়েছি আমরা আলোচনা করেছি এবং বন্ধু প্রতিম সংগঠন হিসেবে গণসংহতি আন্দোলন এবং তাদের নেতৃবৃন্দ পাপ্পু ভাই, তারপরে তাসলিমা আপা এবং আমাদের চিটাগাংয়ের রুমি ভাই, আমাদের আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দের সাথে খুব একটা সম্পর্ক ছিল। এবং এইটা আজকে হয়তো অনেকে মূল্যায়ন করছে না বা বলতে চাচ্ছে না। জাফরুল্লাহ চৌধুরী বেঁচে থাকা অবস্থায় তিনি বলেছিলেন এবং আমাদেরকে দিয়ে চেষ্টাটিও করিয়েছিলেন যে সবকিছু আন্দোলন শুধু বিএনপির উপরে আসলে ডিপেন্ড করলে এই স্বৈরাচারকে হটানো যাবে না, বিএনপির বাইরেও কিছু করতে হবে। তখনই কিন্তু এই গণতন্ত্র মঞ্চ আসলে ওই গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জন্ম লাভ করে এবং গণতন্ত্র মঞ্চের যে সংগ্রাম আপনারা দেখতেন, যেখানে বিএনপি জামাতকে ইন্টারন্যাশনালি, ন্যাশনালি দেশের মধ্যে একটা প্রো ইসলামিক ফোর্স হিসেবে বিভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে গণতন্ত্র মঞ্চের ভূমিকাটা কিন্তু বিশেষ করে বিএনপির জন্য তথা ওই পরিবর্তনের জন্য একটা অনস্বীকার্য ছিল। আজকে অনেকে সেটা হয়তো বলতে চাবে না, কিন্তু স্বীকার করবে না, কিন্তু আমরা এটা ফিল করি। এবং গণতন্ত্র মঞ্চ যদি সেই সময় গঠিত না হতো, আজকের যে আন্দোলন, এই আমাদের তরুণ বন্ধুদের, সহকর্মীদের এনসিপি বলেন, ওই শেষ পর্যন্ত দেখবেন সবাই মানে তুলনামূলক ভাবে ডানের চেয়ে একটু বামে তখন গেসেছিল। আমরা যখন কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা যখন মার খেয়েছি, আমরা প্রতিবাদ করব, আমরা খুঁজেছি কাকে? আনু মোহাম্মদ স্যারকে যদি আমাদের সাথে রাখা যায়, সিরাজুল ইসলাম স্যারকে যদি আমাদের প্রোগ্রামে একটা বক্তব্য দেওয়া যায়, রেনুমা আপাকে যদি বলা যায়, শহীদুল ভাই যদি আমাদের সাথে থাকে, তানজিমউদ্দিন খান কিংবা সামিনা লুৎফা, এই সমস্ত মানুষগুলো কিন্তু আমাদের ওই অত্যন্ত একটা ক্রিটিক্যাল সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল, শক্তি এবং সাহস জুগিয়েছে। কিন্তু আমি গণ অভ্যুত্থানের পরে দেখেছি এই সমস্ত মানুষের খুব বেশি মূল্যায়নটা হয় নাই। এমনকি এই গণ অভ্যুত্থানে তাদের এই সংগ্রামকে, তাদের ত্যাগকেও অনেকে আসলে স্বীকার করতে চায় না, বরঞ্চ এই এক বছরে তারা অনেকে অপমানিত হয়েছেন, অনেক ক্ষেত্রে লাঞ্ছিত হয়েছেন, তাদের বিরুদ্ধে কটু কথা বলা হয়েছে। সেই জায়গা থেকে মনে হয়েছিল যে গণসংহতি আন্দোলনের এই প্রোগ্রামে আজকে যাওয়াটা আমার জন্য জরুরি ছিল, কিন্তু আসতে পারি নাই। সে সময় সাকিবের কণ্ঠ শুনে আসলাম। গণসংহতি আন্দোলনের সারা দেশ থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভালো লাগছে গণসংহতি আন্দোলন আজকে যে একটা প্রোগ্রাম করেছে তাতে তার পরিধি, সক্ষমতা সম্পর্কে জানান দিয়েছে। সুতরাং গণসংহতি আন্দোলন এর চেয়ে আরো ব্যাপক পরিসরে বিস্তৃত হোক এবং বিশেষ করে এই ফ্যাসিবাদের আমলে যে কয়েকজন ব্যক্তি ধারাবাহিকভাবে টকশো থেকে শুরু করে রাজপথের আন্দোলন করতে গিয়ে নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে, সাকিব ভাই তার মধ্যে অন্যতম। আমরা একজন নিগৃহীত, নিষ্পেষিত মানুষ হিসেবে আমরা তার প্রতি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই এবং সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশে এখন যে রাজনীতিতে মেরুকরণ চলছে, সেখানে গণসংহতি আন্দোলন, গণতন্ত্র মঞ্চ এবং আমাদের আবার একটা শক্ত ভূমিকা দিতে হবে, নাহলে বাংলাদেশ আবার একটা বিপদে পড়বে, খাদের কিনারে যাবে। সেই গণতন্ত্র, এই গণসংহতি আন্দোলনের এই প্রোগ্রামে যদি গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ আছে, তাদের প্রতি সেই আহ্বান জানাই। তারা আমাদের রাজনৈতিক সিনিয়র ভাই হিসেবে তারা সেই ইনিশিয়েটিভ নেবে এবং আমরা তাদের সাথে থাকবো, সমর্থন করবো। ধন্যবাদ।